ইসরায়েলি আঘাতে জ্বলছে ইরান, তেহরানের রাস্তায় রাস্তায় আগুনের নদী। তেল আবিব জুড়ে আইআরজিসির হামলা অব্যাহত। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, মজুদ বাড়লেও রেশনিংয়ে তেল বিতরণ, বললেন জ্বালানি মন্ত্রী। ২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ ৬ জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ভারত। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা জসপ্রীত বুমরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। রোববার ইরানের রাজধানী তেহরানের তেল ডিপো ও পরিশোধনাগারে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে তেহরান জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাজধানীর সব রাস্তা এখন যেন আগুনের নদীতে পরিণত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে তেহরানও। ইরান থেকে ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের উদ্ধারকারীরা ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করেন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ২ সেনা নিহত হয়েছে। এদিকে ইরানের সঙ্গে সমঝোতার সম্ভাবনা নাকচ করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তিনি দেশটির সম্ভাব্য নেতাদের হত্যা করা হতে পারে বলেও হুমকি দিয়েছেন। অন্যদিকে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী ল্যারিজানি বলেন, এর জন্য যুক্তরাষ্ট্রকে চড়া মূল্য দিতে হবে। প্রিয়াঙ্কা নিতু, ডেস্ক রিপোর্ট। ইরানে চলমান সংঘাত বন্ধে যে কোনো ধরনের সমঝোতা প্রত্যাখ্যান করে হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সম্ভাব্য সব নেতাকে হত্যার হুমকিও দেন তিনি। শনিবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, যুদ্ধ তখনই শেষ হতে পারে যখন তেহরানের আর কার্যকর কোনো সেনাবাহিনী থাকবে না, অথবা ক্ষমতায় কোনো নেতৃত্ব অবশিষ্ট থাকবে না। এদিকে সংঘাত শুরুর ১ সপ্তাহ পার হলেও লড়াইয়ের তীব্রতা কমেনি। জাতিসংঘের শরণার্থী সংস্থা জানিয়েছে, হামলার কারণে অনেক মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীর কেশম দ্বীপে একটি পানি শোধনাগারে হামলা চালিয়েছে। এই হামলার ফলে অন্তত ৩০টি গ্রামের পানির সরবরাহ ব্যাহত হয়েছে। তিনি সতর্ক করে বলেন, এই হামলার গুরুতর পরিণতি ভোগ করতে হবে যুক্তরাষ্ট্রকে। দেশটির শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন, তার দাবি, যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য কখনোই অর্জন করতে পারবে না। তবে এসব অভিযোগ সম্পর্কে কিছু জানেন না বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মিয়ামিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। ট্রাম্প আরও বলেন, ইরানের স্কুলে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়। এ ঘটনার জন্য খোদ ইরান দায়ী। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিটে হেগসেথ কিছুটা সতর্ক সুরে বলেন, সরকার এখনও হামলার ঘটনাটি তদন্ত করছে। পরিস্থিতি এখনও অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর পদক্ষেপ ছাড়া এ অঞ্চলে শান্তি ফেরানো সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের সামরিক হামলাকে ঘিরে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে নতুন করে হামলা চালানোর পর থেকেই যুক্তরাষ্ট্রের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। জনমত জরিপে দেখা যাচ্ছে, এই হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। অনেকের মতে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং দেশকে নতুন এক দীর্ঘ সংঘাতের দিকে ঠেলে দিতে পারে যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই যৌথ সামরিক পদক্ষেপ। প্রিয়াঙ্কা নিতুর আরেকটি রিপোর্ট। গেল শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাতভর ব্যাপক হামলা চালানো হয় ইরানে। তবে এ হামলার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বেশিরভাগ মার্কিন নাগরিক। এক জরিপে দেখা গেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বোমা হামলাকে সমর্থন করেছেন মাত্র ২৭% মার্কিন নাগরিক, আর বিরোধিতা করেছেন ৪৩%।
এদিকে সিবিএস এর জরিপে 60% বেশি মানুষ বলেছেন ইরান নীতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভিন্ন বক্তব্য নিয়েও সমালোচনা তৈরি হয়েছে। Skeptical questions from Democrats. মধ্যবর্তী নির্বাচনের কয়েক মাস আগে শুরু হওয়া এই সংঘাত বড় ইস্যু হয়ে উঠতে পারে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। নির্বাচনী প্রচারে ট্রাম্প শান্তির প্রতিশ্রুতি দিলেও এখন তিনি ইঙ্গিত দিয়েছেন ইরানের অভিযান কয়েক সপ্তাহ চলতে পারে এবং প্রয়োজনে পাঠানো হতে পারে স্থল বাহিনীও। দ্য ইকোনমিস্ট এক জরিপে দেখা গেছে গেল সপ্তাহের তুলনায় রাজনৈতিক মেরুকরণ আরও বেড়েছে। গেল শুক্র থেকে সোমবার পর্যন্ত পরিচালিত নতুন জরিপে দেখা যায় 32% সামরিক পদক্ষেপকে সমর্থন করেছেন এবং 45% বিরোধিতা করেছেন। এই পরিবর্তনের প্রধান কারণ ছিল ডেমোক্রেট ও স্বতন্ত্র ভোটারদের সমর্থন কমে যাওয়া এবং রিপাবলিকানদের সমর্থন বাড়া। এদিকে যুদ্ধকে ঘিরে বাড়ছে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিভাজন। দেশটির বিভিন্ন শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে, আবার কোথাও কোথাও ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির মৃত্যুকে উদযাপন করেও সমাবেশ হয়েছে। সব মিলিয়ে ইরানকে ঘিরে সামরিক পদক্ষেপ ও এর রাজনৈতিক প্রভাব যুক্তরাষ্ট্রে তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে এই ইস্যু আগামী মধ্যবর্তী নির্বাচনের আগে দেশটির অভ্যন্তরীণ রাজনীতি আরও উত্তপ্ত করে তুলতে পারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল যুদ্ধের জেরে বিশ্ববাজারে দেখা দিয়েছে জ্বালানি তেলের সংকট। বিশ্বব্যাপী দাম বাড়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানী ঢাকা সহ সারা দেশে। রোববারও ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের জেরে টালমাটাল পুরো বিশ্বের জ্বালানির বাজার। এর রেশ পড়েছে দেশের বাজারেও। মানিকগঞ্জে জ্বালানি তেলের দাম হুহু করে বেড়ে যাওয়ায় ডিজেল, পেট্রোল ও অকটেন মজুত করতে শুরু করেছেন খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতারা। এতে করে জেলা জুড়ে দেখা দিয়েছে কৃত্রিম সংকটের শঙ্কা। তেলের দাম বাড়ে, এই কারণে বাড়তি তেল নিয়ে রাখলাম। এমনি একটা করে নিতাম, আজকে 4টে নিলাম। তেলের দাম বাড়লে কৃষক বিশাল ক্ষতিগ্রস্ত। যেভাবে তেল চলছে তো এরকম কোনো সংকট হয় না এখনো। ফিলিং স্টেশন এবং পাইকারি তেল ব্যবসায়ীরা বলছেন তেলের সরবরাহ এখন পর্যন্ত রয়েছে স্বাভাবিক, তবে গ্রাহকের চাপ স্বাভাবিকের চেয়ে 3-4 গুণ বেশি। সংকট এড়ানোর জন্য কেউ নিয়ে মজুত রাখতে চায়। অসাধু ব্যবসায়ীরা তো আর সরাসরি আইসা ওইভাবে তেল নেয় না, তারা বিভিন্ন কলা কৌশল অবলম্বন করিয়া তেল নাই। জেলা প্রশাসক বলছেন তেল মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি করলে নেওয়া হবে ব্যবস্থা। অতিরিক্ত তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করার কোনো অভিযোগ আমরা এখনো পর্যন্ত পাইনি। তেলের দাম সেটির হচ্ছে গিয়ে ন্যাশনাল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়। সেটি যখন সরকার যেভাবে সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা সেটি বাস্তবায়ন করব। রাজশাহীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন যানবাহনের চালকরা জানান তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তার খবর ছড়িয়ে পড়ায় অনেকেই আগেভাগেই তেল সংগ্রহ করতে পাম্পে ভিড় করছেন। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ কমানো হয়েছে অর্ধেকেরও বেশি। বন্ধ রাখা হয়েছে ডিলারদের জ্বালানি সরবরাহ। এতে সেচ প্রকল্পে জ্বালানি না পাওয়ায় সংকটের শঙ্কা প্রকাশ করেছেন কৃষকরা। বাজার নিয়ন্ত্রণে এখনই নিতে হবে প্রশাসনের কঠোর পদক্ষেপ, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের অজুহাতে স্থানীয় সিন্ডিকেট সাধারণ মানুষের পকেট কাটবে, এমনটাই শঙ্কা সবার। আফরিন পপি, মোহনা সংবাদ। বিদ্যুতের দাম আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনাই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে যুদ্ধ পরিস্থিতি কতদিন চলবে তা অনিশ্চিত জানিয়ে সবাইকে জ্বালানি ব্যবহারে আরও সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান তিনি। রোববার দুপুরে রাজধানীতে এক আলোচনা সভায় একথা বলেন মন্ত্রী। 2টি জাহাজ নোঙর করার পর দেশে জ্বালানির মজুদ বাড়বে বলেও দাবি করেন তিনি। মন্ত্রী বলেন, দেশে জ্বালানি সংকট নেই, তবে রেশনিং পদ্ধতিতে তেল দেয়া হবে। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন, এটা ঠিক হবে না। রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। জ্বালানি সংকট মাথায় রেখে কৃচ্ছতা সাধনে এবার স্বাধীনতা দিবসে কোনো আলোকসজ্জা করা যাবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। জানান, যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। আর স্বাধীনতা দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সামনে ঈদ উল ফিতর, এরপরেই 25শে মার্চ, আর একদিন বাদেই স্বাধীনতা দিবস। ঈদযাত্রা নির্বিঘ্ন করা এবং দিবসগুলো নিরাপত্তা নিশ্চিতে আইন শৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক বসে সচিবালয়ে। পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বরাবরের মতো যথাযোগ্য মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস পালন করা হবে। স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 26শে মার্চ প্রত্যুষে সাভার স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ মাননীয় রাষ্ট্রপতির, মাননীয় প্রধানমন্ত্রীর এবং মন্ত্রী পরিষদের। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গেলবারের মতো পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ঈদের আগে ঈদযাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। আমরা একটা ফোকাল পয়েন্ট ঠিক করে দিয়েছি, যেমন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের দায়িত্বে এডিশনাল আইজিপি আছেন। মব ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখলাম নরসিংদীতে একটা মেয়েকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে। পরে তদন্তে দেখা গেল তার সাথে তার নিজের সৎ বাবা জড়িত। এইভাবে আরো দুই একটা ঘটনার কথা আমরা জানি, চট্টগ্রাম ঘটনা জানি, আমরা অ্যাড্রেস করছি। সমস্ত বিষয়গুলোকে মবের সাথে তুলনা করলে হবে না। 7 মার্চের ভাষণ প্রচার ও ছাত্রলীগের কার্যক্রম ঘিরে প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সন্ত্রাস বিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ দলটি নানা কর্মসূচি ঘোষণা দিলেও প্রকাশ্যে তাদের দেখা যাচ্ছে না। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য ঘোষণা দিয়ে থাকে, তবে দৃশ্যমান কিছু তো দেখি না। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে ঘিরে রমজানের শেষ দিকে এসেও নেই দূরপাল্লার বাসে অগ্রিম টিকিট বিক্রির ভিড়। ঈদ ঘিরে ব্যস্ততার পরিবর্তে বাস টার্মিনালে অলস সময় কাটাচ্ছেন দক্ষিণাঞ্চলমুখী বাসের টিকিট বিক্রেতারা। বলছেন, তেল নিয়ে নেতিবাচক নানা খবরে দ্বিধা দ্বন্দ্বে ভুগছেন ঘরমুখো মানুষ। তবে রমজানের শেষ সপ্তাহে যাত্রীর ঢল নামবে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। প্রিয়জনের সঙ্গে উৎসব ভাগাভাগি করতে প্রতি বছর রাজধানী ছাড়েন লাখো মানুষ। আর দেশের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য সেই ঘরে ফেরার প্রধান ভরসা বাস। তবে ঈদ ঘনিয়ে এলেও এসব টার্মিনালে নেই সেই চিরচেনা রূপ। অগ্রিম টিকিটের কাউন্টারগুলোতেও তেমন দেখা মিলছে না যাত্রীদের দীর্ঘ লাইন। সকাল থেকে আমরা কোনো টিকিট আজ পর্যন্ত একটা টিকিট বিক্রি করতে পারিনি, অ্যাডভান্স টিকিট টোটালে কোনো যাত্রী নেই। বাস মালিকদের দাবি, সম্প্রতি জ্বালানি তেলের বাজার নিয়ে ছড়ানো কিছু মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য যাত্রীদের মধ্যে তৈরি করেছে অনিশ্চয়তা। অনেকেই ধারণা করছেন বাস ভাড়া বেড়ে যেতে পারে, আর সেই শঙ্কা থেকেই অনেক যাত্রী হয়তো বিকল্প পথে বাড়ি ফেরার কথা ভাবছেন। দেশের অবস্থা তো ভালো না, ওই যে যুদ্ধের কারণে একটু আতঙ্ক, তেল নেই, প্রায় পাম্পেই বলে তেল নেই, তেল দিতেছে না। দেশের এই বিভ্রান্তির ভিতরে পড়ে মনে করেন যাত্রী এখন মনে করেন হতভম্ব। বাস মালিকরা বলছেন, এমন পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন তারা। বহুত কষ্ট, পহেলাই তো আপনার বললাম যে নুন আনতে পান্তা ভুরে এখন পেটে ভাত নাই। এদিকে টিকিট বিক্রেতাদের কেউ কেউ বলছেন, ঈদের শেষ সপ্তাহ ঘনিয়ে এলে যাত্রীদের ঢল নামতে পারে টার্মিনালে। শেষ দিকে বাড়ার সম্ভাবনা আছে। এই সমস্যাটা কাটিয়ে গেলে পরে আপনার মানুষের ভিতর থেকে এই ভয়টা কাটিয়ে গেলে আপনার বাড়বে, আশা করি ইনশাল্লাহ। ঈদের আনন্দ ঘরে ফেরার অপেক্ষায় থাকা মানুষের ভিড় শেষ মুহূর্তে কতটা বাড়বে সেই দিকেই এখন তাকিয়ে পরিবহন ব্যবসায়ীরা। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। নারীকে রাষ্ট্র সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। নারীর অধিকার নিশ্চিতে সবাইকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হতে হবে বলেও জানান তিনি। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। এবছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেয়েছেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 6 জন। আরও জানাচ্ছেন আফরিন পপি। চলতি বছর শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া সহ 6 নারী।
রোববার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারী পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে ৮ বিভাগে ৩৯ জন নারীর মধ্যে ৫ নারীকে দেওয়া হয় এ সম্মাননা। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন। জানান, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি ও সমৃদ্ধি সম্ভব নয় বলে জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। নারীর অগ্রযাত্রা মানেই দেশ ও জাতির অগ্রযাত্রা। এই অভিযাত্রায় নারী পুরুষ সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। এ সময় বেগম খালেদা জিয়ার দৃঢ়তায় নারী শক্তি ও নেতৃত্বের শক্তিতে সাহস উল্লেখ করে নারী দিবসে সততা, মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের অঙ্গীকারের আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। তার মন সদা কেঁদেছে দেশের নিষ্পেষিত নিপীড়িত মানুষের জন্য। তার বজ্রকণ্ঠ সদা সোচ্চার হয়েছে স্বৈরশাসনের শোষণের বিরুদ্ধে। তিনি মা, তিনি যোদ্ধা, তিনি ন্যায় বিচারক, তিনি আমাদের চলার পথের পাথেয়, গণতন্ত্রের পথপ্রদর্শক। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার জেড.এম. জাহিদ হোসেন বলেন, নারী শিক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনেন বেগম খালেদা জিয়া, যার ধারাবাহিকতায় কাজ করছেন তারেক রহমান। আফরিন পপি, মোহনা সংবাদ। গুমের মতো অপরাধ করে অনুশোচনার বদলে শেখ হাসিনা দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, এটাও এক ধরনের মানবতাবিরোধী অপরাধ। এদিকে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, এই বাংলাদেশে আর কখনোই গুম খুনের রাজনীতি ফিরবে না। রোববার সকালে মায়ের ডাক সংগঠন আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদন। আওয়ামী লীগের শাসনামলের ১৭ বছরে গুম খুনের ইতিহাসকে কেন্দ্র করে চলচ্চিত্র নির্মাণের উদ্যোগ নেয় মায়ের ডাক সংগঠন। চলচ্চিত্রটির যাত্রা উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন। এতে হাজেরা খাতুনের আকুতি বলে দেয় ছেলে হারানোর যন্ত্রণা তাকে কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছে। আমার সুমনকে যাতে আমি পাই সেই সহযোগিতা করবেন আপনারা সবাই। স্বজন হারানোর বেদনা কতটা নির্মম এমন উপলব্ধির কথা তুলে ধরে গুমের শিকার ব্যক্তিদের ফেরানোর দাবি জানানো হয় অনুষ্ঠান থেকে। নারীদেরই একজন হয়ে আজকে তাদেরই কণ্ঠস্বর হয়ে কথা বলছি, আর তথ্য মন্ত্রণালয়কে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি মায়ের ডাককে এই চলচ্চিত্রকে সামনে আনার জন্য। আমরা বিচার চাই না, আমরা কোর্ট চাই, আমরা আমাদের বাবাদের জড়িয়ে ধরতে চাই। যে অত্যাচার আমাদের উপরে হয়েছে, এই ধরনের অত্যাচার আর কারো উপরে আমরা হতে দেব না। এ দেশের গুম আর রক্তের রাজনীতি কেউ চায় না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এই ঘটনা যেন বাংলাদেশের ইতিহাসে আর কোনোদিন যেন না ফিরে আসে, আমরা যেন সেদিকেই কাজ করে যাই। আমরা যেন দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মহোদয়ের নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে পারি, বিশ্ব দরবারে যেন একটি উজ্জ্বল নক্ষত্র হিসাবে পরিচয় করে যেতে পারি। গুমের মতো অপরাধ করেও শেখ হাসিনার মধ্যে কোনো অনুশোচনা নেই জানিয়ে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, উল্টো দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানই বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেয়া জরুরি বলেও মনে করেন তিনি। সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে, অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি, তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি। সাধারণ মানুষ গুম খুনের রাজনীতিকে ঘৃণা করে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
ভবিষ্যতে আমরা যেন কখনো এই ধরনের কোনো পরিস্থিতি না পড়ি, এই শিশুরা বলবে যে আমার বাবাকে হাত ধরে মৃত্যু হয়েছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। রোববার দেশটির পশ্চিমবঙ্গ প্রদেশের পুলিশের বিশেষ শাখার সদস্যরা ফয়সাল সহ তার সহযোগী আলমগীর হোসেনকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করে। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI বিষয়টি নিশ্চিত করেছে। দুই আসামিকে ভারতে 14 দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বারবার কারসাজির কারণে পুঁজিবাজারে আস্থা সংকট রয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল তিতুমির। রোববার বিকেলে পল্টনে CMJF আয়োজিত সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। আর বাজার স্থিতিশীল করতে নিয়ম বহির্ভূত তালিকাভুক্তি বন্ধের তাগিদ দেন বক্তারা। মনিরুল ইসলামের প্রতিবেদন। 1.5 দশক ধরেই বারবার আক্রান্ত হয়েছে দেশের শেয়ার বাজার। কখনো অর্থলোপাট, কখনো কালো তালিকার থাবায় মুখ থুবড়ে পড়ে গুরুত্বপূর্ণ খাতটি। আর এসব কারণেই পুঁজিবাজারে আস্থা হারান বিনিয়োগকারীরা। গেল 18 বছরে আর্থিক খাতটির এমন নানান চিত্র তুলে ধরে CMJF। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার প্রধান বলেন, শেয়ার বাজারের মাফিয়া খ্যাত কোম্পানির বিরুদ্ধে 1488 কোটি টাকা জরিমানা করা হয়েছে। শুধু যে অর্থদণ্ড সেটা না, আমাদের যে ইন্সপেকশন থেকে শুরু করে ওখানেও কিন্তু বেশ কিছু অনগোয়িং ম্যাটার্স যাচ্ছে। এটা দেখেছিলাম যে ব্যাংকিংয়ে একজনের মাফিয়া ছিল, যাদের ব্যাংকে কেউ কখনো ইন্সপেকশন করতে যেতে পারতো না, কেউ কখনো কিছুই করতে পারতো না, সেরকম যাতে অবস্থা তৈরি না হয়। আর NBR চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগের নামে জুয়া খেলার এই ট্যাবু ভাঙতে হবে। আমাদের পলিসি মেকারদের মধ্যে অনেকে মনে করে এটা একটা জুয়ার বাজার, এটা বোধহয় যে ছোটবেলায় যে কি বলে লোকজন 3 তাস খেলতো, ওই টাইপের একটা জিনিস। এটা না থাকলে কোনো ক্ষতি নেই, এই ট্যাবুটাও ভাঙতে হবে। পৃথিবীর কোনো দেশ পুঁজিবাজারকে স্ট্রং না করে কোনো দিন কোনো ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যেতে পারে নাই। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে জবাবদিহির আওতায় আনা গেলে পুঁজিবাজার স্থিতিশীল হবে। মানুষের মধ্যে আস্থাহীনতা ঘটেছে, বিনিময়ের একটা উপযুক্ত জায়গা হবে যেখানে স্বচ্ছতা নিশ্চিত করা হবে, জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং সাথে সাথে যাতে মার্কেটের রেগুলেটররা নিজেরাই এমনভাবে নিশ্চিত করেন যাতে করে সাধারণ জনগণ স্বস্তি পায় যে আমাদের অডিট ব্যবস্থা ঠিক আছে। অর্থনীতির গণতন্ত্রায়নে মানুষের অংশগ্রহণ নিশ্চিত হলে পুঁজিবাজার সহ সার্বিক অর্থনীতি গতিশীল হবে বলেও মনে করেন তিনি। যেখানে আমরা সবাই অংশগ্রহণ করব এবং একে অপরের সাথে আপনার বিনিময় করব। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 11 দিন পেরিয়ে গেলেও এখনও জমে ওঠেনি অমর 21শে বইমেলা। এবছর বইপ্রেমী ও দর্শনার্থীর উপস্থিতি কম, বিক্রিও হাতে গোনা। সব মিলিয়ে বই, পাঠক ও প্রকাশনা অর্থনীতির এই বড় আয়োজন চলছে অনেকটা ধীর গতিতে। দর্শনার্থী লেখকদের দাবি, ফেব্রুয়ারি মাসের শেষ দিকে মেলা শুরু হয়, চিরাচরিত সে আবহে পরিবর্তন এসেছে। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। নতুন বইয়ের মলাটের গন্ধ আর নান্দনিক সব স্টল। প্রতিদিনই আসছে নতুন লেখকদের বই। প্রাণের উচ্ছ্বাস আর বাঙালির আবেগের অনন্য 21শে বইমেলা প্রতি বছরের মতোই শুরু হয়েছে, কিন্তু এবার তেমন জমে উঠছে না। অন্যান্য বারের তুলনায় একটু জনসমাগম কম, তারপরেও যারা বই পড়ে, বই প্রেমী যারা, তারা মেলায় আসছে। পাঠক পাঠিকার যে একটা সমারোহ থাকতো গত বছরগুলোতে, এবছর তুলনামূলকভাবে এটা কম মনে হচ্ছে আমার কাছে। এবার বইমেলাতে এসেছি, ভালো লাগছে না কারণ অতটা লোকজন নেই আর কি। সোহরাওয়ার্দী উদ্যান অংশের 11 দিনের চিত্র এটি। নেই দর্শনার্থীদের আনাগোনা। নামকরা প্রকাশনা সংস্থার স্টলগুলোতে বই প্রেমীদের সংখ্যাও হাতে গোনা। লেখকদের পদচারণা নেই উল্লেখযোগ্যভাবে। আগে বেশি মজা পেতাম, এবার একটু কম কম্পেয়ার টু আদার ইয়ার্স, কিন্তু এইবার অতটা না। বই তো সবসময় বাচ্চার জন্য এমনিও কেনা হয়, বইমেলা লাগে না, এমনিও কিনি, আর নিজের ব্যস্ততার কারণে একটু কমই পড়া হয় আর কি। বইমেলা মানেই পাঠক লেখকদের মিলন মেলা, অন্যদিকে প্রকাশনা অর্থনীতির একটি বড় আয়োজন। প্রকাশকরা বলছেন, দর্শনার্থী এবং বই প্রেমীদের আনাগোনার পাশাপাশি কমেছে বই বিক্রির সংখ্যাও। মেলাটা হচ্ছে ধরেন প্রকাশনীদের জন্য হচ্ছে একটা ফ্লপ প্রজেক্টও বলতে পারেন আর কি। যেটা আশা ছিল সেরকম বেচা বিক্রি হচ্ছে না। লেখকদের দাবি, বইমেলার আয়োজনে ধীরগতি, জাতীয় নির্বাচন আর রমজানের কারণে এবার জমে উঠছে না আবেগের এই মেলা। এবার রোজা রমজানের দিন, গত কিছুদিন আগে নির্বাচন গিয়েছে, এবার মেলার
পরিমাণটা মানে দিনটাও খুব কম। আমাদের বাঙালি জাতিসত্তার মধ্যে আমাদের ধর্মটাও কিন্তু খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। আমরা একই সাথে ধর্মপ্রাণ, একই সাথে সাহিত্যিক। রোজার সামনে ঈদ চলে আসবে, এই কারণে হয়তো একটু। 21শে গ্রন্থমেলার একাদশ দিনে নতুন বই এসেছে 75টি, সব মিলিয়ে নতুন বই এসেছে 833টি। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আবারও খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনা পর্ষদের সবশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছেন তামিম ইকবাল, ফাহিম সিনহা সহ ঢাকার একাধিক ক্লাবের কাউন্সিলররা। দুপুরে এই অভিযোগের একটি চিঠি জাতীয় ক্রীড়া পরিষদে জমা দেন তারা। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ড অবৈধ বলে দাবি করেন তামিম ফাহিমরা। বলেন ৭৬টির মধ্যে ৫০টি ক্লাবই তাদের সঙ্গে একমত। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তি কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ইসরায়েলি আঘাতে জ্বলছে ইরান, তেহরানের রাস্তায় রাস্তায় আগুনের নদী, তেল আবিব জুড়ে IRGCর হামলা অব্যাহত। জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, মজুদ বাড়লেও রেশনিংয়ে তেল বিতরণ, বললেন জ্বালানি মন্ত্রী। ২৬ মার্চ আলোকসজ্জা না করার সিদ্ধান্ত। শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়া সহ ৬ জন। মেয়েদের দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয়, পুরস্কার বিতরণে রাষ্ট্রপতি। এবং টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জিতল ভারত। ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা জশপ্রীত বুমরা। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।